মেয়র হিসেবে ইশরাকের শপথে বাধা নেই, হাইকোর্টের রিট খারিজ, আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ। পুশিন নিয়ে বেপরোয়া বিএসএফ, লালমনিরহাট সীমান্ত দিয়ে পাঠানো হলো 11 জনকে, ফেনীর 2 পয়েন্টে 24 জনকে পুশব্যাক। এবং বেপরোয়া ব্যাটারি চালিত রিকশায় ঢাকার সড়কে বিশৃঙ্খলা, লাগাম টানতে না পারলে পরিবহন ব্যবস্থায় স্থবিরতার শঙ্কা বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন আদালত। সকালে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করেন। এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী। মামুনুর রশিদ এটা রিট করেছিল তার শপথ এবং রায়কে চ্যালেঞ্জ করে, স্যার রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে। নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হবে। আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে, রায়ের প্রতি আস্থা রাখবে, ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, রায়ে কি কি নির্দেশনা দেয়া আছে সেটি বলবেন, সেই সাথে জানাবেন আইনজীবীরা কি বলছেন। আগে আমি একটু যদি বলি যে সুপ্রিম কোর্টে যখন এই রায় পড়া শুরু করে তখন শুরুর আগে দুই বিচারপতি, মূলত যিনি বিএনপি আইনজীবী রয়েছেন অর্থাৎ মাহবুব উদ্দিন খোকন এবং কায়সার কামাল, তাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন যে গতকালকে যখন রায়টি দেওয়া হয়নি তখন বেশ কিছু আইনজীবী উচ্ছৃঙ্খলভাবে কথাবার্তা বলেছে, যেহেতু এটা একটি কোর্ট এবং কোর্টের সবাই আমরা একসাথেই থাকবো, একসাথেই কাজ করব, সো এই জিনিসটা যাতে পরবর্তীতে আর কখনো না হয় সেই জিনিসটা মাথায় রাখতে বলেছেন এবং তারপরে রায় পড়া শুরু করেন। এবং আমরা আজকে আর একটু সকালের দিকের খবর জানাতে চাই। যখনই গতকালকে ঘোষণা হয়েছে যে আজকে রায় দিবেন, তারপরে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবতেই, গত 7-8 দিন যাবতেই ইশরাকের সমর্থকরা রাজপথ দখল করে রেখেছিলেন। তাই আজকে যেহেতু রায় ছিল তার আগে থেকেই আপনার নিরাপত্তা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিজেপি, পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছিল হাইকোর্টে এবং খুবই চেক করে করে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল, এরকমও দেখা গেছে। এবং এজলাসেও আজকে শুধুমাত্র আইনজীবী এবং যারা সাংবাদিক রয়েছেন তাদেরকেই শুধু ঢুকতে দিয়েছে, বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এবং তারপর রায় পড়েন এবং রায়ে পড়ার পর যখন 2টি গ্রাউন্ডের উপরে আসলে এই রায়টি খারিজ করে দেন বিচারপতিরা, সেই 2টি গ্রাউন্ড একটি ছিল যে যিনি আসলে রিট করেছেন তিনি আসলে এই রিটটি করার কোনো এখতিয়ার রাখেন, অর্থাৎ এই রিটটি যদি করতে হতো তাহলে সেটা নির্বাচন কমিশন থেকে আসতে পারতো কিংবা নির্বাচন কমিশনের যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে রিট করতে পারতো, যেখানে না করে তিনি হাইকোর্টে করছেন। অর্থাৎ এই যে যিনি রিট করেছেন তার কোনো এখতিয়ার ছিল না এই রিট করার, পাশাপাশি সরাসরি হাইকোর্টে রিট না করে ট্রাইব্যুনালে যে নির্বাচন ট্রাইব্যুনাল রয়েছে সেখানে রিট করতে পারতো, তাহলে তাদের জন্য সুবিধা হতো। এই দুইটা বেজের উপরেই আজকে রিটটি খারিজ করে দেন এবং রিটকারী যিনি আইনজীবী ছিলেন তিনি আজকে এসে বলেছেন যে তারা আজকের ভিতরে যে রায়টি দিয়েছেন সেই রায়ের আপিল কপিটি বের করে চেম্বার আপিলে দিবেন এবং তারা খুব দ্রুতই এটা আপিলে তুলবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পাপ্পু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার সুষ্ঠু বিচার ও
দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ বিভিন্ন দাবিতে ফের শাহবাগ মোড় অবস্থান করেছে ছাত্রদল। সকাল 11টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবরোধ করে তারা। এতে শাহবাগ মোড়ে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পার্শ্ববর্তী রাস্তা খোলা থাকায় রিকশাসহ কিছু কিছু যানবাহন ওই পথ দিয়ে চলাচল করতে দেখা গেছে। এছাড়া অ্যাম্বুলেন্স ও রোগীসহ যানবাহন চলাচলে ছাড় দেওয়া হয়। দর্শক, কাকরাইল ও শাহবাগ আন্দোলনের জেরে রাজধানী জুড়ে যানজটে নাকাল নগরবাসী, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী রেজা খান। রেজা, রাজধানী জুড়ে দুর্ভোগের কি চিত্র দেখছেন জানতে চাই আপনার কাছে। জি, আমরা আছি এখন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। সকাল থেকেই আমরা কিন্তু বিভিন্ন পয়েন্টে ছিলাম। এই যে একজন ছন্দে ছন্দে বলছিলেন যে আন্দোলনের শহর ঢাকা, ঘোরে না গাড়ির চাকা, এই ধরনের মন্তব্য করেছেন সাধারণ মানুষ এবং তারা কিন্তু খুবই বীতশ্রদ্ধ। বিশেষ করে যে কোনো আন্দোলন এবং দাবি আদায়ের হাতিয়ারে পরিণত হয়েছে রাজপথ। জনগণকে জিম্মি করে এই যে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা, এটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে জনসাধারণ। আপনি দেখছেন যে মানিক মিয়া এভিনিউ কিন্তু খুবই বড় প্রশস্ত রাস্তা, সেখানে কিন্তু সাধারণত যানজট থাকে না। আজকে দেখুন, আমি চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা এই অবস্থা তৈরি হয়েছে। আপনি জানেন যে সাম্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল শাহবাগে অবস্থান নিয়েছে। এদিকে ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে যে অবস্থান কর্মসূচি ছিল যমুনা ঘিরে, সেটি কিন্তু চলছিল সকাল থেকে। পরবর্তীতে কোর্টের রায়ের পরে সেখানে কিন্তু তারা আস্তে আস্তে জায়গা ছেড়ে দিয়েছে। কিন্তু এই পরিস্থিতি কিন্তু মানে অবশিষ্ট রয়েছে অন্যান্য জায়গায়। সমস্ত প্রায় ঢাকার জায়গাগুলো জুড়ে যানজট, দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এমনিতেই আজকে বৃহস্পতিবারে কিন্তু যান চলাচল বিঘ্নিত হয়। তার সঙ্গে এই আন্দোলনগুলোতে কিন্তু আরও ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। আসলে সাধারণ মানুষের ভোগান্তি, অ্যাম্বুলেন্স, আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে যানজটে। শিশু এবং মহিলারা কষ্ট পাচ্ছে, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে তারা আমাদেরকে বলেছে যে আসলে কোনো গার্ডিয়ান নেই দেশে, এরকম একটা পরিস্থিতি। যার যখন খুশি রাস্তা অবরোধ করছে, আন্দোলনে নেমে পড়ছে এবং মানুষকে ভোগান্তি দিচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আসলে প্রশাসন, ট্রাফিক পুলিশ, এদের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দিহান সাধারণ মানুষ। এবং এই পরিস্থিতিতে কতদিন চলবে, তারপরে হচ্ছে প্রচণ্ড গরম। আপনি জানেন, সেই গরমের সঙ্গে সাধারণ মানুষের এই দুর্ভোগ সত্যিই অবর্ণনীয়। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকার এই দৃশ্য বদলে দিতে হবে। কারণ নতুন অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে, তাদের কাছে প্রত্যাশার চাপ কিন্তু রয়েছে। তারা আসলে এই সম্পৃক্ত কাজগুলো করবেন এবং সাধারণ মানুষের দুঃখ লাঘবে তারা মনোযোগী হবেন, এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে যানজটের সব শেষ আপডেট। জি রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিভিন্ন আন্দোলনের কারণে রাজধানী জুড়ে যে যানজট সৃষ্টি হয়েছে সেই খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী রেজা খান। তারেক রহমানকে নিয়ে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে দেশের মানুষ বিস্মিত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে বিভিন্ন মহল থেকে নানা কুৎসা রটানোর চেষ্টা করা হচ্ছে। রাজধানীতে এক ব্রিফিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন নিয়েও প্রশ্ন তুলেন রুহুল কবির রিজভী। 1-11-এ তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার নির্মম হত্যা প্রচেষ্টা থেকে পঙ্গু অবস্থায় 2008 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান যুক্তরাজ্যে যান। তখন থেকে তিনি তার পরিবারের সাথে সেখানে বসবাস করছেন। বাংলাদেশ ত্যাগের পর জনাব তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বহু মিথ্যা সাজানো মামলায় জড়ানো হয়েছিল।
ভারত থেকে বাংলাদেশে পুশিন থামছেই না। বুধবার মধ্যরাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গটিয়ার ভিটা সীমান্ত দিয়ে 11 জনকে পুশিন করল বিএসএফ। এদের মধ্যে 7 জন নারী ও শিশু 4 জন। 11 জনকে আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ধবলসতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন। বিজিবি জানায়, কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। পুশিনের খবর জানাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে যোগ দেবেন সহকর্মী সুমন খান। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই সীমান্ত দিয়ে এই পর্যন্ত কতজনকে পুশিন করা হয়েছে সেই খবরটি জানতে চাই, এবং বিজিবির পদক্ষেপ এই ব্যাপারে কি নেওয়া হয়েছে জানাবেন আমাদের। যে গত রাতে কিন্তু লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে যে ভারতীয় পুলিশ এবং বিএসএফ পুশিং করেছে, এ পর্যন্ত খবর আমি পেয়েছি 20 জনের। আমি যদি আপনাকে বিস্তারিত একটু যদি বলি, যে পাটগ্রাম সীমান্তে 2টি সীমান্ত দিয়ে গত রাতে পুশিং করা হয়েছে বাংলাদেশে। পুশিং এর শিকার হয় নারী, শিশু এবং পুরুষ সহ প্রায় 20 জনকে। তারা কিন্তু তাদেরকে আটক করে স্থানীয় পাটগ্রাম থানায় কিন্তু জমা দিয়েছে। তাদের মধ্যে 7 জন ছিল শিশু, 11 জন নারী এবং 2 জন পুরুষ। বিজিবি সূত্রে যেটা আমরা জেনেছি যে গত রাতে বিএসএফ এবং ভারতীয় পুলিশ পাটগ্রামের গাটিয়ার ভিটা এবং ঝালঙ্গির সীমান্ত দিয়ে পুশিং করে ওই 20 জনকে। পরে বিজিবি এবং স্থানীয়রা মিলে কিন্তু তাদেরকে আটক করে পাটগ্রাম থানায় জমা দেয়। এবং একটি সূত্রে জানা যায় যে ভারতের আহমেদাবাদ থেকে গতকাল রাতে বিমানে শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে তাদেরকে আনা হয়। সেখান থেকে বিভিন্ন সীমান্তে এনে পুশিং করা হয়। এর আগে গত মাসের 26 তারিখ গুজরাট থেকে তাদেরকে কিন্তু আটক করে। তবে আমি যেটি জেনেছি, পাটগ্রাম থানায় যে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আটককৃতরা এখনো রয়েছে থানায়, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তারা বাংলাদেশি নাগরিক না ভারতীয় নাগরিক তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন। কথা বলে কিন্তু যাচাই বাছাই করছেন, যে করে তারপর কিন্তু তাদের আইনি প্রক্রিয়ায় যাবে পুলিশ। তো অলি, এই ছিল আমার কাছে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এই পুশিং এর সর্বশেষ খবর। জি সুমন, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে বাংলাদেশি 24 নাগরিককে পুশব্যাক করেছে বিএসএফ। বুধবার মধ্যরাতে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সীমান্ত দিয়ে 12 জন ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্ত দিয়ে 12 জনকে পুশব্যাক করা হয়। তাদের আটক করে ছাগলনাইয়া ও ফুলগাজী থানা পুলিশে হস্তান্তর করে বিজিবি 4 ব্যাটালিয়ন। আটককৃতদের মধ্যে 6 জন পুরুষ, 5 জন নারী ও 13 জন শিশু। বিজিবি জানিয়েছে, আটককৃতরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। কোনো এক সময় তারা ভারতে যায়। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিল। 7 জুন ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বিক্রির দ্বিতীয় দিনে দেয়া হচ্ছে 1 জুনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি। দুপুর 2টায় দেয়া হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট। এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর আসন সংখ্যা থাকছে 33,315টি। ঢাকার সড়কে বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি চালিত রিকশা। অলিগলির দাপট ছাড়িয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর প্রধান সব সড়কে। বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলা এসব অটোরিকশার কারণে সড়কে বেড়েছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এখনই লাগাম টানতে না পারলে একসময় স্থবির হয়ে পড়বে রাজধানীতে অটোরিকশা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। রাজধানীর ব্যস্ততম প্রধান সড়ক মিরপুর 10। বাধাহীনভাবে চলছে অটোরিকশা। নিয়মের কোনো তোয়াক্কা নেই চালকদের। মূল সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দ্রুতগতির যানবাহন পড়েছে বেকায়দায়।
শুধু মিরপুর 10ই নয়, পুরো রাজধানীর সব সড়কের চিত্র এখন এমনই। বুয়েটের এক পরিসংখ্যান বলছে রাজধানীর সড়কে প্রতি বর্গ কিলোমিটারে অন্তত 2000 ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। ঢাকায় কয়েক মাসে অটোরিকশা বেড়েছে 4 লাখ, আগে থেকে আছে আরও 2 লাখ। ট্রাফিক পুলিশের তৎপরতাও এসব অটোরিকশা রাশ টানতে পারছে না। ক্ষণিকের জন্য দু একটি সড়কে অভিযান চললেও চালকের কাছে তা যেন ডাল ভাত। গোলপট্টি দিয়ে আসছি জ্যামের কারণে ভাবছিলাম ওই দিক দিয়ে ঘুরে চলে যাব, কিন্তু মেন রাস্তায় আসি নাই, কিন্তু এদিক দিয়ে যাওয়ার পথে স্যারেরা ধরছে। এদিকে আসি না, আমি প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার নিতেছি, স্যারে ধরে চাবি নিয়ে এনেছি। সড়ক নিরাপদ রাখতে অবৈধ এসব অটোরিকশার শৃঙ্খলা নিশ্চিত রাখার দাবি জানান সাধারণ মানুষ। প্রত্যেক দিনই দেখি যে কোথাও না কোথাও অটোরিকশা ফুটপাতের মানুষজনের গায়ে ধাক্কা দিচ্ছে বা হুন্ডা ধাক্কা লাগতেছে। সো অটোরিকশার জন্য সাধারণ পথচারীদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে, কারণ তারা হাঁটতে পারতেছে না। গতি লিমিটেশন নিয়ে চালায় না, অ্যাক্সিডেন্ট হয়, যানজটের সৃষ্টি হয়। অটোরিকশাগুলো বেপরোয়াভাবে চলাচল করে, সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় সময় দেখা যায় দুর্ঘটনার শিকার হচ্ছে। অটোরিকশার দৌরাত্ম্যের জন্য ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা এবং বিআরটিএ সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায় দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। চাইলেই আমরা রাতারাতি এই লক্ষ লক্ষ অটোরিকশা আসলে বন্ধ করতে পারবো না। আমাদের কৌশলী হয়ে রিভার্স গিয়ারে কিভাবে সংখ্যা কমানো যায় সেই চেষ্টাটা করতে হবে। এবং আমি মনে করি যে আসলে আমাদের কিছু নীতিমালা অতি দ্রুত তৈরি করা সম্ভব। প্রথম যেটা নীতিমালা দরকার সেটা হচ্ছে আসলে এদের স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন কী হবে। সমস্যাটা হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যে লোকাল গ্যারেজগুলি আছে, সেখানে যারা কারিগর আছে তারা তাদের নিজের মতন ইচ্ছা মতন কিন্তু এই অটোরিকশাগুলি তৈরি করছে। এর ভিতরে যে বিজ্ঞান থাকার কথা সেই বিজ্ঞানটা আসলে নাই। বুয়েটের গবেষণা বলছে ঢাকায় 18 ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত রিকশা। যানজট আর দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় ব্যাটারি চালিত অবৈধ রিকশা বন্ধে নানা উদ্যোগ কেন সফল হচ্ছে না সেটিও একটি প্রশ্ন। এত গতিতে চলছে, কিন্তু এই গতি নিয়ন্ত্রণে যে মেকানিজম আসলে থাকার কথা, ব্রেকিং সিস্টেম যেটা থাকার কথা, সেটা তো সেখানে নাই। হাতে চাপা ব্রেক, সেটা দিয়ে তারা 40-50-এর একটা বাহন তৈরি করে ফেলছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে সেখানে অবস্থান করেছে ছাত্রদলের লোকজন। সেখানে আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন, তার সঙ্গে যোগ দিব। রিপন, জানতে চাই শাহবাগের বর্তমান অবস্থা এবং ছাত্রদলের নেতাকর্মীরা কি বলছেন সেটি জানাবেন আমাদের। দৃশ্যমান অগ্রগতি কিন্তু তারা আসলে দেখতে ছিল এবং সেই অবস্থানের পর্যায়ে কিন্তু তারা হচ্ছে ছিল আমরা যখন মনে করছি জায়গা থেকে যে আন্দোলন করছে বা তারা মনে করছে তারা সেই অগ্রগতি এবং তাদের ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় মোবাইল ফোন ব্যবহার সেটাও কিন্তু করা হয়নি। তাহলে ইসরায়েলি দূতাবাসের এক দম্পতিকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে মার্কিন পুলিশ। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটন ডিসির ডাউনটাউনে ইহুদি জাদুঘরের সামনে স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে বেরিয়ে আসেন এক দম্পতি। হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, হামলায় জড়িত সন্দেহে ইলিয়াস রদ্রিগেজ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডোনান এ ঘটনাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাস বলে মন্তব্য করেছেন। এক্স পোস্টে তিনি বলেন, কূটনৈতিক এবং ইহুদি সম্প্রদায়ের ক্ষতিসাধন রেড লাইন অতিক্রম করেছে। অন্যদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় থামছে না মৃত্যুর মিছিল। প্রতিরাতে নৃশংস তাণ্ডবে বাড়ছে প্রাণহানি। সবশেষ 24 ঘণ্টায় স্থল ও বিমান হামলায় প্রাণ হারিয়েছে আরও 93 ফিলিস্তিনি। আহত হয়েছে 2.5 শতাধিক। 18 মাসের বেশি সময় ধরে চলা বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 53,650। ওদিকে পশ্চিম তীরের জেনিন আশ্রয়কেন্দ্র পরিদর্শনকারী বিদেশি কূটনৈতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। তবে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় হামলা বন্ধ হবে না। এদিকে ইসরায়েল অনুমতি দেয় প্রায় 11 সপ্তাহ পর গাজায় 100টির মতো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। তবে তা ঠিকঠাক মতো নিরন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। ক্রিকেট সারজায় তৃতীয় ও শেষ টি-20তে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 1-1 ব্যবধানে সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের বিপক্ষে দেশটির প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ জয় এটি। এর মধ্য দিয়ে আরও একবার স্পষ্ট হল শর্ট ভার্সনের ক্রিকেটে টাইগারদের দুর্বলতা। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে সহযোগী দেশের কাছে হারের রেকর্ডও এখন বাংলাদেশের। এ নিয়ে জানাচ্ছেন মুদাসসির আলী। 3 বছরেরও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় টি-20 সিরিজে 1-1 সমতা আসলেই সিরিজ পরাজয় যেন রীতি হয়ে গেছে বাংলাদেশের জন্য। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজেও ঘটল এমনটা। শারজায় দ্বিতীয় ম্যাচে 2 উইকেটের পরাজয়, আর তৃতীয় টি-20তে 7 উইকেটের বড় হার লিটন বাহিনীর। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের কীর্তি গড়ল আরব আমিরাত। তৃতীয় ও শেষ ম্যাচে টসের ব্যাট করতে নামে টাইগাররা। 9 উইকেটের বিনিময়ে রান ওঠে 162। 34 বলে 41 রানের সর্বোচ্চ সংগ্রহ জাকের আলী অনিকের। দ্বিতীয় সর্বোচ্চ 40 রান আসে তানজিদ তামিমের ব্যাটে। আমিরাতের হয়ে হায়দার আলী 3 এবং মতিউল্লাহ খান ও সগির খানের সংগ্রহ 2টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 100 রানের আগে 3 উইকেট হারায় স্বাগতিক আরব আমিরাত। তবে শারাফুর 47 বলে 68 এবং আসিফের 26 বলে 41 রানের অপরাজিত ইনিংসে হেসে খেলেই জয় পায় তারা। সিরিজটা নিজেদের করে নিয়ে ইতিহাস গড়ে আমিরাত। আইসিসির সহযোগী সদস্য যত দেশের সঙ্গে খেলেছে বাংলাদেশ, তার মধ্যে হেরেছে 11 বার, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। আর সিরিজ খুইয়েছে 3 বার। গেল 1 বছরে 2 বার আইসিসির সহযোগী দেশের কাছে হারতে হয়েছে টাইগারদের। 2024 সালে টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। মুদাসসির আলী, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মেয়র হিসেবে ইশরাকের শপথে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ, আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ। পুশিন নিয়ে বেপরোয়া বিএসএফ, লালমনিরহাট সীমান্ত দিয়ে পাঠানো হলো 11 জনকে। ফেনীর 2 পয়েন্টে 24 জনকে পুশব্যাক। এবং বেপরোয়া ব্যাটারি চালিত রিকশায় ঢাকার সড়কে বিশৃঙ্খলা, লাগাম টানতে না পারলে পরিবহন ব্যবস্থায় স্থবিরতার শঙ্কা বিশেষজ্ঞদের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।